কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমাদের এখানে এখন শীতকাল চলছে। বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির এ পর্যন্ত অনেক বেশি ঠান্ডা ছিল। চাইলেই কিন্তু আমরা ঘর থেকে বের হতে পারতাম না। তো যার কারণে বাইরে যাওয়া, বাইরের অ্যাক্টিভিটিটা অনেক বেশি কমে গেছে। বিশেষ করে ডিসেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত এত বেশি ঠান্ডা যে ঠান্ডার কারণে একদমই বাইরে যেতে ইচ্ছে করে না। খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা কখনো বাইরে বের হই না, এবং বাইরে বের হওয়া বলতে আমরা শুধু একটু গ্রসারি করতেই যাই। ধরেন মাসে একবার দুবার একটু গ্রসারি করতে যেতে হয়, তা না হলে ঘরের খাওয়া দাওয়া হবে কিভাবে। তো মাসে এই একবার দুবারই আমার বের হওয়া হয়, আর বাইরে বের হলে তখন খুব ভালো একটা ফিল হয়। কিন্তু মাঝখানে আমি একবার অসুস্থ হয়েছিলাম। অসুস্থ হয়ে এতদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে বাইরে বের হওয়ার যে আগ্রহটা ওটা নষ্ট হয়ে গেছে। এর আগে যেদিন আমার জ্বর এসেছিল, তার আগে যে ভুলটা করেছিলাম তার ঠিক আগের দিন আমি গ্রসারি করতে গিয়েছিলাম এবং এসেছিলাম, দুটোই হেঁটে হেঁটে করেছিলাম। এই হেঁটে যখন সুপারস্টোরে গিয়েছি এবং এসেছি, ওতে করেই কিন্তু আমার জ্বরের সূচনা, এবং তারপরে আমি প্রায় 15-16 দিন খুব অসুস্থ ছিলাম। এই জন্য আমার এখন আর সাহস নাই যে আমি হেঁটে হেঁটে সুপারস্টোরে যাব। এই জন্য হেঁটে হেঁটে বাস স্টেশনে আসলাম। এখন আমরা বাসে করেই সুপারস্টোরে যাব। বাসে করে আমাদের এখানে থেকে সুপারস্টোরে যেতে সময় লাগে 15-20 মিনিটের মতো। বাসা থেকে প্রথমে আপনার 10-15 মিনিট হাঁটতে হয়, 10-12 মিনিট। যদিও এটা 10-12 মিনিটের পথ না, আরও কম, কিন্তু দেখা যায় ঠান্ডার কারণে একটু হাঁটাটা চাইলেই স্বাভাবিক গতিতে হাঁটা যায় না, আস্তে আস্তে হাঁটতে হয়। তা না হলে কিন্তু আপনার পা পিছলে ভয়াবহ অ্যাক্সিডেন্টের রিস্ক থাকে। তাই শীতকালে একটু ধীরে সুস্থে হাঁটতে হয়। আদারওয়াইজ নর্মাল সময় যদি আমরা হাঁটি গরমের সময়, তাহলে এটা 5 মিনিটের বেশি লাগবে না। আর বাসে করে আমরা চ্যান্সেলর ম্যাথেসনে ওখানে যেয়ে নামার পরে ওখানে আবার 5-7 মিনিট হাঁটতে হয়। তো এই হচ্ছে যে মোটামুটি আমাদের সুপারস্টোরে যাওয়ার যে জার্নিটা। ওই যে ওইখানে আমরা বাস থেকে নামলাম, নেমে রাস্তা পার হয়ে এখন এইদিকে বাস পার হয়ে আমরা এই পাশে চলে আসছি। আর এদিকে গল্প করতে করতে আমরা চলেও এলাম এবং বাস থেকে নেমে এখন আবার হাঁটছি। এখানে কিন্তু আপনি চাইলেই রাস্তা পার হতে পারবেন না। আপনার রাস্তা পার হওয়ার জন্য একটা বাটনে চাপ দিতে হবে, এবং তারপরে যখন আপনার হাঁটার নির্দেশনা আসবে, একটা বিপ বিপ সাউন্ড হবে, তখন আপনি রাস্তাটা পার হতে পারবেন। আর যদি কোনো ছোটোখাটো রাস্তায় এই অপশনটা না থাকে, সেক্ষেত্রে গাড়ি অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায় যদি কোনো পথচারীকে দেখে। তো আমরা রাস্তা পার হয়ে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর যাওয়ার পথে তো দেখলেন উইনিপেগের এই আমাদের এরিয়াতে খুব ভালো লাগে এই বিল্ডিংটা, দ্য আর্ক, সেই বিল্ডিংটাও দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনের একটা লাইন। এই জায়গাটা দিয়ে কিন্তু সারাক্ষণ দিনের মধ্যে অনেক কয়বার করে ট্রেন যাওয়া আসা করে, তবে সেগুলো হচ্ছে মালবাহী ট্রেন। এগুলো ট্রেনে করে কিন্তু কোনো মানুষ যাতায়াত করে না, গণপরিবহনের জন্য ব্যবহৃত না, শুধুমাত্র মালামাল এক প্রভিন্স থেকে আর এক প্রভিন্সে এবং প্রভিন্সের মধ্যেও এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করার জন্য ব্যবহার করা হয়। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে। এই জায়গাটাকে বাইজন বলে, বাইজন পয়েন্ট। এখানকার বাসাগুলোও খুব সুন্দর, এবং যারা এখানে থাকে তাদের অনেক মজা, কারণ বাড়ির কাছেই তাদের সুপারস্টোর। যাওয়ার পথে দেখতে পেলাম যে এখানে একটা ছোট্ট কাগজে করে লিখে রেখেছে যে ক্রাফট ভেন্ডর যারা, তাদের একটা হাট বসেছে, আজকে একটা মেলা বসেছে। সেখানটায় আমরা যেদিন গিয়েছিলাম 22 তারিখে, ওই দিনই আছে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যেহেতু আমাদের নিজস্ব পরিবহন নেই, প্রয়োজনীয় কাজই আমাদের হেঁটে করতে হয়, এবং সেটা করতেই আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। সেজন্য এই ঠান্ডার মধ্যে আর এসব কোনো মেলা বা এরকম কোনো জায়গায় যাওয়ার মতো যে ধৈর্য বা শক্তি, কোনোটাই কিন্তু আমাদের আর অবশিষ্ট নেই। গল্প করতে করতে দেখেন আমরা সুপারস্টোরের কত কাছে চলে এসেছি। এখন আমরা সুপারস্টোরের ভেতরে একটা কার্ট নিয়ে ঢুকে যাব। তারপরে সুপারস্টোরে যেয়ে ভেতরে আপনাদের আরও কিছু জিনিসপত্র দেখাবো যে এখন সুপারস্টোরের কী অবস্থা চলছে।
এই তো ঢুকে গেলাম সুপার স্টোরের মধ্যে। ভেতরে ঢুকতেই বুঝতে পারছেন যে আজকে যেহেতু শনিবার, একটু ছুটির দিন, আর সকাল সকাল সবাই চলে এসেছে বাজার করতে। ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়ল কিছু ফ্রেশ ফ্লাওয়ার্স। আর এখন তো জানেনই কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ছিল, এই জন্য এই সময়টাতে একটু ফুলের বেচাকেনা ভালোই হয়। ভেতরে ঢুকেই সর্বপ্রথম যেটা করলাম সেটা হচ্ছে ডিশওয়াশ লিকুইডটা নিয়ে নিলাম। ডিশওয়াশ লিকুইড নেওয়ার পরে এখন কিছু আদা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের আদা শেষ হয়ে গেছে। এরপরে নিয়ে নিলাম বেগুন, দুটো বড় বড় মোটা মোটা বেগুন নিয়ে নিলাম। আসলে এই দেশে সবজি খাওয়ার তো খুব বেশি একটা অপশন নেই, এই জন্য হাতের কাছে যা একটু একটু পাই সেগুলোই নিতে হয়। তারপরে নিয়ে নিলাম কিছু কচুরমুখী। কচুরমুখীগুলো খেতে বেশ ভালো লাগে, আর এখানে জানেনই একটু দাম বেশি, তারপরে এখন খেতে হবে। এবং অন্য সবজিগুলো যেহেতু খেয়ে খুব একটা মজা পাওয়া যায় না, সেই হিসেবে মাঝে মাঝে একটু কচু খেলে ভালো লাগে। এরপরে আবার দেখলাম যেগুলো লম্বা লম্বা বেগুন, ওগুলোর দাম আর একটু কম, আর ওই বেগুনটা খেতেও খারাপ লাগে না, তাই আবার আরেকটু লম্বা বেগুনও নিয়ে নিলাম। এরপরে এসে এখান থেকে কিছু কলা নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক অ্যাপলস ছিল। অ্যাপলসের দামও অনেক বেশি, আর স্বাদও একদমই খুব বেশি ভালো লাগে না, এই জন্য অ্যাপলস আর নিইনি। কিন্তু এখানে দেখলাম ডিসকাউন্ট দিয়েছে 99 সেন্ট, মানে 99 পয়সা পার পাউন্ড। পাউন্ড মানে 450 গ্রাম। তো 450 গ্রামের দাম 99 পয়সা, মানে বাংলাদেশের অ্যারাউন্ড 100 টাকার মতো। সেই অরেঞ্জটা বেছে বেছে নিচ্ছিলাম, কারণ অরেঞ্জের মধ্যে ভালো খারাপ সব মিশানোই ছিল, আপনাকে বেছে নিতে হবে। অরেঞ্জ নেওয়া হয়ে গেলে এখন এই জায়গাটাতে চলে আসলাম আলু নিতে। আলু যদি আমরা 10 LB নেই, মানে 10 পাউন্ড নেই, তাহলে দাম পড়ে $9, আর যদি 20 পাউন্ড নেই তাহলে দাম পড়ে $10। তো $1 $2 কম বেশির জন্য সবসময় 20 পাউন্ড নেওয়াটাই আমি পছন্দ করি। আর আলু তো খেতে সর্বক্ষণই লাগে, এই জন্য আমরা 20 পাউন্ড আলুও নিলাম। আর আলু সবসময় লাল আলুটা বেশি খাওয়া হয়, এই জন্য এবার একটু সাদা আলুটা নিলাম, কারণ লাল আলুটা আর খেতে ভালো লাগছে না। যদিও বাঁধন আমাকে বারবার বলছিল যে লালটা নাও, কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, সাদাটাই নিব। জিনিসপত্রের দাম ওরকম একটা একটা করে অবশ্য আপনাদেরকে বলছি না, জিনিসপত্রের দাম বেশ ভালোই আছে। এখন দাম শুনেই বা কী করবেন, এক একটা দেশের মানে মুদ্রা ব্যবস্থা এক এক রকম, এবং এক একটা দেশে জিনিসের দামের এক এক রকম রেঞ্জ। ওই দেশের সাথে ওই দেশের মানে বেতন, সব কিছু ট্যাক্স, সব কিছুর সাথে মানানসই করেই ওভাবে দাম নির্ধারণ করা হয়ে থাকে। বাংলাদেশে বসে যদি এগুলোর হিসেব করি তাহলে এই হিসেব কখনো মিলবে না। যেমন আমি যে বেগুনটা নিলাম, যেটা মানে বড় বড় বেগুনটা, গোল গোল বেগুনটা, ওই বেগুনটা আপনার এখানে 1 কেজি নিলে দাম পড়বে বাংলাদেশি টাকায় 700-800 টাকার মতো। তো বাংলাদেশে বসে এটা শুনলে খুবই অবাক লাগে যে বেগুনের দাম এত বেশি, কিন্তু কিছু করার নাই, তাই নিতে হয়। এখানে চিকেনের দাম এবং বেগুনের দাম একই রকম। মুরগিও $3 $4 পার পাউন্ড, কখনো $2 পাউন্ডও হয়ে যায় একটু ডিসকাউন্টে। আবার সবজিও ওরকমই $3 $4 পাউন্ড। তো এই দেশের মানে মাংসের সাথে তুলনা করলে মাংসের দামই কম, আর শাকসবজির দামই বেশি, এবং যেগুলো যত হেলদি খাবার সেগুলোর দাম তত বেশি। এখন যেহেতু সামনে রমজানও চলে আসতেছে, সে কারণে ভাবলাম যে কিছু চিকেন নেই হালাল, আর ডাক্তার আমাকে বলেছে বেশি বেশি চিকেন খেতে। সেই হিসাবে চিকেন বেশি খাওয়াই হয় না, কারণ আমার ইদানিং আর চিকেন রান্না করতে ইচ্ছে করে না। এখানে যেটা হয়, বিদেশের বাড়িতে আপনাকে প্রতি মুহূর্ত যা খাবেন নিজেরই রান্না করে খেতে হয়। এখানে রেস্টুরেন্ট আছে ঠিকই, কিন্তু আমাদের যেহেতু নিজেদের গাড়ি নেই, বাসে করে বা হেঁটে যে রেস্টুরেন্টে খাওয়া সম্ভব না। আর একটু কোনো খাবার যে কিনে খাবো সেই রকমও ভালো ব্যবস্থা নেই।
সুতরাং আপনি যদি ঘরে একবেলা না রান্না করেন, আপনার একবেলা না খেতে থাকতে হবে। আমাদের দুজনের অবস্থা এখন এরকম। তো প্রতিদিনই আমাকে 2 বেলা ধরে ধরে রান্না করতে হয়। সৌদিতে যখন ছিলাম তখন তাও মাঝে মাঝে কোনো খাবার একটু বাঁধন কিনে নিয়ে আসতো অফিস থেকে আসার সময়। মাঝে মাঝে এটা সেটা খেলে ভালো লাগতো, মাসে 1-2 বার। নিজের হাতের রান্না খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেছি। আজকে কানাডায় এসেছি, প্রায় বছর খানেক হতে যাচ্ছে। একটু ইচ্ছা করে মাঝে মাঝে অন্য কারো হাতের রান্না খেতে, কিন্তু সেই উপায় তো নেই। এখানে তো আর আপন বলতে কেউ নেই যে কারো কাছে আবদার করব, দাবি করব, বা কেউ একটু রান্না করে খাওয়াবে। যাই হোক, বিদেশের জীবনটা এরকমই। আর এখন চলে এসেছিলাম বেকারির অংশটাতে। বেকারির এখানে এসে একটা ব্রেড নিয়ে নিলাম। অনেকদিন হলো ব্রেড নেই না, কারণ ব্রেডও তো অত হেলদি জিনিস না। এছাড়াও আরও অনেক কিছুই নিয়েছি, সব কিছু ভিডিও করা হয়নি, আর কত কিছু আর দেখাবো আপনাদেরকে বলেন। এদিকে দেখতে পাচ্ছেন বেকারির এখানে নানা রকমের ক্রোসন ছিল, আরও নানা ধরনের ব্রেড ছিল, কেক ছিল। সৌদিতে যখন ছিলাম, সৌদিরগুলো একটু খেতে বেশি মজা ছিল, খুব ফ্রেশ লাগতো, গরম গরম বানাতো, ওটা দেখে একটু খাওয়ার ক্রেভিংস হতো। কানাডায় আমি জানি না, মানে খুব সুন্দর কোনো স্মেলও আসে না, খুব একটা টেস্টিও লাগে না। ওরকম ফ্রেশ বানানোর যে একটা আকর্ষণীয়, ওরকমও মনে হয় না। এই কারণে কানাডায় আসার পরে আর বেকারি সেকশনের প্রতি খুব একটা কোনো আগ্রহ নেই। আসলে মিডল ইস্টে যেটা হয়, যে মিডল ইস্টে মানে খাওয়া দাওয়া খুব মজার এবং খুব ফ্রেশ, হেলদি, আবার খেলেও মানে শরীরে কোনো ইফেক্ট করে না খারাপ, এরকমই মনে হয় আর কি। ওই ফ্রেশনেসটা বা ওই ক্লিনলিনেসটা আসলে কানাডাতে পাই না। এরপরে যেটা করলাম, একটা আটার বড় প্যাকেট নিয়ে নিলাম। আসলে ছোট জিনিস কিনলেই আপনার দামটা আরও বেশি পড়ে, আরও লস হয়ে যায়। এবার একটু হাঁড়ি পাতিলের এই অংশটাতে আসলাম। আমার 2টা জিনিস কেনা খুবই দরকার। একটা হচ্ছে ওয়াক, যেটার মধ্যে পাস্তা বা ফ্রাইড রাইস রান্না করা যায়, আর একটা ছোট্ট আমার ফ্রাই প্যান লাগবে, যাতে একটু ভাজাভুজি করা যায়। জানেন সামনে রমজান আসছে, কোনো দিন হয়তো ইফতার বানাতে হবে। সাধারণত ইফতার আমার এবার আর সেরকম বানানো হবে না, কারণ সৌদিতে যখন ছিলাম তখন দুজন একসাথে ইফতার করার ব্যাপার ছিল, তাই একটু ইফতার বানাতাম, দুজনে মিলে মজা করে ইফতার করতাম। কিন্তু কানাডাতে বাঁধনের অফিসের ডিউটিটা হচ্ছে যে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত, রাত 11টা পর্যন্ত। সুতরাং ও অফিসেই থাকবে পুরো রমজান মাসে, হয়তো 1-2বার বাসায় থাকবে। সো আমার একার জন্য তার ইফতার বানানোর কোনো প্রয়োজন নেই। আমি দেখা যাবে একা একা একটা কিছু পানি টানি খেয়ে নিব, আর ও যখন আসবে তখন একসাথে ভাত খেয়ে ফেলবো। সেজন্য ইফতারের জন্য খুব একটা তেমন কিছু কিনিনি, কারণ ওরকম কোনো কিছু দরকার নেই। শুধু বাঁধন একটু বললো ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট নিতে, তাই নিলাম। হালকা একটু বাটার নিলাম, এই ডিম নিলাম, দুধ নিলাম, এই সাধারণ হাট বাজারগুলো করলাম। আর এই পর্যায়ে হোম সেকশনে এসে আমার ভাসুর এবং তার ওয়াইফ, মানে আমার যা, তাদের সাথে দেখা হয়ে গেল। তাই আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। কেমন লাগলো সেটা কমেন্টসে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।